আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে ডেটা কমিউনিকেশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা উইক 3 লেসন 1 দেখব। আমাদের টপিক হচ্ছে ডেটা এন্ড সিগন্যাল। এখানে শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে টু বি ট্রান্সমিটেড ডেটা মাস্ট বি ট্রান্সফর্ম টু ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। ডেটাকে যদি আমরা ট্রান্সমিট করতে চাই তাহলে অবশ্যই সেটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করতে হবে। তো এখানে আমরা প্রথমে অ্যানালগ এন্ড ডিজিটাল এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো ডেটা আমরা যে আগে পড়লাম টেক্সট, অডিও, ভিডিও, এগুলো সব আমাদের ডেটা, ইমেজ, এগুলো আমাদের ডেটা ছিল, কোনো নিউমেরিক্যাল নাম্বার, এগুলো সব ডেটা ছিল। তো এই ডেটাগুলোকে আমরা দুইভাবে দেখতে পারি, অ্যানালগ ডাটা এবং ডিজিটাল ডাটা। এটা অ্যাকচুয়ালি আছে। বাকি রিয়েল ওয়ার্ল্ড যেটা মানে বাস্তব জীবনে সমস্ত সিগন্যাল কিন্তু অ্যানালগ সিগন্যাল। ধরো আমি এখান থেকে হেঁটে, আমার বাসা থেকে হেঁটে ইউনিভার্সিটিতে যাব অথবা বাসে যাই বা গাড়িতে যাই, আমাকে কিন্তু প্রতিটা স্টেপ অতিক্রম করে করে যেতে হয়। আচ্ছা, তো তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এখানে থাকে। যেমন ধর অ্যানালগ সিগন্যালের আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে অ্যানালগ ঘড়িগুলো আছে, কাটা, যে ঘড়িগুলোতে কাটা আছে, কাটা সিস্টেম, ওই ঘড়িগুলো কিন্তু সেকেন্ডের কাটা বা মিনিট বা ঘন্টা যেটাই হোক, সেটা কিন্তু পুরা যে 360 ডিগ্রিতে যতগুলা, ধরো 360 ডিগ্রিতে 360টা পয়েন্ট আছে, বিন্দু আছে, 360টা বিন্দুই কিন্তু তাকে টাচ করে 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 তারপরে আসতে হয়। মানে 12টা থেকে যদি শুরু হয় তাহলে সে আবার পুরা বিন্দুটাকে টাচ করে কাটাটা আবার সেই 12টার ওখানে চলে আসে। এইগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল, মানে কন্টিনিউয়াস প্রসেস একটা। রিয়েল লাইফ কিন্তু অ্যানালগ সিগন্যাল। আমরা এখান থেকে আমেরিকা যাবো, প্লেনে যেতে হবে। তো এটা যে আমরা যাই বা প্লেনে যাই বা পানি পথে যাই, তার মানে এখান থেকে আমেরিকা পর্যন্ত যতগুলো বিন্দু আছে প্রতিটা বিন্দু কিন্তু আমাকে টাচ করে যেতে হবে। এগুলো অ্যানালগ সিগন্যাল, তাই না? ডিজিটাল কি? ডিজিটাল হচ্ছে তোমার একটা ডিসক্রিট একটা অবস্থা, ডিসক্রিট একটা স্টেট থাকে। তার মানে প্রতিটা বিন্দুতে টাচ করা লাগে না। হ্যাঁ, মনে করো খন্ড খন্ড একটা অংশ, ধরো এখানে একটা বিন্দু 10 মিটার পরে আরেকটা আছে, 10 মিটারে টাচ করলে আমার হচ্ছে মাঝখানে এটা গ্যাপ পড়ে থাকলো, তাই না? তো এইভাবে আবার পরবর্তী 10 মিটার পরে আমি পরবর্তী বিন্দুতে যাচ্ছি। এবার এটা হলো ডিসক্রিট সিগন্যালের অবস্থা, সরি, ডিজিটাল সিগন্যালের অবস্থা, মানে ডিসক্রিট স্টেট থাকে। আর অ্যানালগ সিগন্যাল একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াসলি হতে হবে। আমরা আরো ডিটেলস দেখবো। এনিওয়ে, এখানে যেটা বলছে ডেটা ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল, এই দুটো হতে পারে। দ্য টার্ম অ্যানালগ ডেটা রিফার্স টু ইনফরমেশন দ্যাট ইজ কন্টিনিউয়াস। অ্যানালগ ডেটা কন্টিনিউয়াস একটা, ডিজিটাল ডেটা রিফার্স টু ইনফরমেশন দ্যাট হ্যাজ ডিসক্রিট স্টেট। এই ডিসক্রিট মানে খন্ড খন্ড ভাগ করা থাকে। অ্যানালগ ডেটা টেক অন কন্টিনিউয়াস ভ্যালু, একটা কন্টিনিউয়াস ভ্যালু সে আমাদের নেয়, সবসময় কন্টিনিউয়াস ভ্যালু রিপ্রেজেন্ট করে আমাদের সামনে। ডিজিটাল ডেটা টেক অন ডিসক্রিট ভ্যালু নাই, যেটা আমি তোমাদের একটু আগে এক্সাম্পল দিয়ে আসলাম। তো এটা ছিল আমাদের প্রাথমিক কথা ডিজিটাল এন্ড অ্যানালগ সিগন্যাল নিয়ে। তো এটাই কন্টিনিউয়াস, ওই ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের কন্টিনিউশন এখানে। তো ডেটা ক্যান বি অ্যানালগ or ডিজিটাল, একই কথা। অ্যানালগ ডেটা আর কন্টিনিউয়াস and take continuous value. The digital data have discrete states and take discrete values. তো ওই আগের কথাটা এখানে রিপিট করা হয়েছে। তো ঠিক আমাদের যেমন ডেটা অ্যানালগ এবং ডিজিটাল হতে পারে, ওই সিগন্যালটাও অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল হতে পারে। সেই কারণে বলতেছি, দেখো এই যে এই একটা সিগন্যাল আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের অ্যানালগ সিগন্যাল, এটা আমাদের ভ্যালু, এটা হচ্ছে টাইম এই সাইডে। তো এখান থেকে দেখো একটা সিগন্যাল এভাবে যাচ্ছে এবং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই সিগন্যালের ভিতরে কোনো কিন্তু ভাগ নেই। তেমন এখানে যদি এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল আসছে ধরো, তো আবার এখানে আসছে, আবার এখানে এসে এখানে শেষ হয়েছে। এখানে যদি সে ফর এক্সাম্পল যে 100টা বিন্দু আছে, প্রত্যেক বিন্দুতে কিন্তু আমাদের সিগন্যালটা টাচ করেছে। দ্যাটস ওয়াই দিস ইজ কন্টিনিউয়াস একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করেছে এখানে। ডিজিটাল সিগন্যাল কি হচ্ছে, দেখো এখান থেকে শুরু এই পর্যন্ত আসছে। তো এই যে এইটা হলো জিরো লেভেল বলে, এই লেভেলে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই।
সেটুকু বাদ দিয়ে আবার এখান থেকে শুরু হয়েছে, এইভাবে আসছে। এটা আমাদের এই লেভেলটাতে কোনো ভ্যালু নাই, আবার এখান থেকে শুরু নিচে আসছে। যেমন এইগুলা, এবং এটা হচ্ছে তার ভ্যালু। এই যে দাগটা, এটা হচ্ছে জিরো লেভেল, এখানে কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে না। আচ্ছা, তো এটা হলো ডিজিটাল সিগন্যাল, এটা অ্যানালগ সিগন্যালের পার্থক্য। তো এখানে বলছে যে সিগন্যাল ক্যান বি অ্যানালগ এন্ড ডিজিটাল। অ্যানালগ সিগন্যালস ক্যান হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ ইন এ রেঞ্জ। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যালস ক্যান হ্যাভ only a limited number of values. আচ্ছা, তো এখানে পিরিয়ডিক এন্ড অ্যাপিরিয়ডিক সিগন্যালস, এটা আমরা দেখব। তো এটা আমাদের পিরিয়ডিক এন্ড অ্যাপিরিয়ডিক, এটা আমরা মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো যে অ্যানালগ এন্ড ডিজিটাল সিগন্যাল can take one of two forms. তো পিরিয়ডিক সিগন্যাল বলছে দেখো কমপ্লিট এ প্যাটার্ন, একটা প্যাটার্নকে সে কমপ্লিট করবে উইদিন এ মেজারেবল টাইম ফ্রেম, মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, ওই সময়ের ভিতরে সে একটা প্যাটার্ন কমপ্লিট করবে, মানে যেখান থেকে শুরু করবে ওখানে এসে ধরো আবার শেষ হবে। আমরা ধরে নিলাম এটা, মানে এই সিগন্যালটা ধরো এই যে এখান থেকে শুরু হয়েছে, আমরা ধরে নিলাম এখান থেকে পুরো এই পর্যন্ত একটা সিগন্যাল, এই একটা প্যাটার্নটা শেষ করলো, এটাকে আমরা একটা পিরিয়ড বলতেছি। হ্যাঁ, একটা পিরিয়ড বলতেছি। ধরো আমাদের কোর্সটা 4 বছর, তাই না? তো এই 4 বছর আমাদের এই ডিগ্রির, মানে ব্যাচেলর ডিগ্রির একটা পিরিয়ড আমরা ধরে নিলাম। হ্যাঁ, একটা পিরিয়ডে একটা সময় বাধা থাকে, ওই সময়ের ভিতরে একটা কাজ কমপ্লিট হবে। হ্যাঁ, এটা হলো তার পিরিয়ড, বলা হচ্ছে যে কমপ্লিট এ প্যাটার্ন উইদিন এ মেজারেবল টাইম। একটা টাইম দেওয়া থাকবে, একটা টাইম হিসাব করে দেওয়া থাকবে, ওর ভিতরে একটা প্যাটার্ন বলতে একটা কাজ সে কমপ্লিট করবে, কল্ড এ পিরিয়ড, and repeat the pattern over subsequent identical period। এবং হতে পারে কি ওই প্যাটার্নটা কি করতে পারে, রিপিট করতে পারে, and repeats that pattern, ওই প্যাটার্নটা কি করবে, রিপিট করতে পারে over subsequent, পরবর্তীতে আইডেন্টিক্যাল পিরিয়ড। এবং এই যে আমাদের যে সময় দেওয়া আছে ওই আইডেন্টিক্যাল পিরিয়ডের ভিতরে প্যাটার্নটা আবার রিপিট করতে পারে। সেই ক্ষেত্রে দেখো এই যে এই সিগন্যালটা ধরো আমরা এখান থেকে শুরু, এখানে একটা পুরো এই পর্যন্ত আমরা ধরে নিলাম একটা পিরিয়ডে একটা সিগন্যাল সে কমপ্লিট করলো, আবার এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে এই পর্যন্ত আবার সে শেষ করলো, এটা আরেকটা পিরিয়ড। এটা হচ্ছে ওই দ্বিতীয় কথাটা হলো যে প্রথমে একবার করবে, আবার সাবসিকুয়েন্ট পরবর্তীতে সে আবার ওই নির্দিষ্ট সময়ের ভিতরে ওই প্যাটার্নটা, ওই কাজটা কমপ্লিট করতে পারে, এটাকে পিরিয়ড বলা হচ্ছে। আর হচ্ছে পিরিয়ডিক বলছে সিগন্যাল চেঞ্জ উইদাউট exhibiting a pattern or cycle that repeats over the time। তার মানে এটা হলো তোমার উইদাউট এক্সিবিটিং এ প্যাটার্ন, এই সিগন্যাল চেঞ্জ হতে পারে, সিগন্যাল চেঞ্জ হবে, কিন্তু এই ধরনের কোনো পিরিয়ড নাই, তার নির্দিষ্ট কোনো সময় তার কি নাই, দেওয়া নেই। আচ্ছা, ইন ডেটা কমিউনিকেশন উই কমনলি ইউজ পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল এন্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল। যেমন অ্যানালগের ক্ষেত্রে আমরা পিরিয়ডিক ইউজ করি, এখানে এটা আমরা খেয়াল রাখবো, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা নন পিরিয়ডিকটা ইউজ করি, যেটা পিরিয়ডিক না। আচ্ছা, তো এখানে এরপরে দেখো এটা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস। তো এই পিরিয়ডিক আমি এটা পড়তে চাচ্ছি না, এখানে টপিক ডিসকাস ইন দিস সেকশন সাইন ওয়েভ, ওয়েভলেন্থ, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন, কম্পোজিট সিগন্যালস এন্ড ব্যান্ডউইথ, এগুলো আমরা আলোচনা করব এই পিরিয়ডিক সিগন্যালের ভিতরে। আচ্ছা, এই সাইন ওয়েভ হচ্ছে এই যে এটাকে আমরা এটা একটা সাইন ওয়েভ বলতেছি, ঠিক আছে। ভ্যালু we can mathematically describe the sine wave as, এটা আমরা কি ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করি কিভাবে সেটা বোঝাচ্ছি এখানে, st a sin 2 by ft plus 5। তো হয় s হচ্ছে s is the instantaneous amplitude, এখানে ডিটেইলস এটা দেওয়া আছে, তোমরা একটু এটা পড়বা। হ্যাঁ, যে এই সাইন ওয়েভের স্পেসিফিকেশন করা আছে, s কি, a কি, f কি, phi, t বা ইত্যাদি এটসেট্রা। আচ্ছা, তাহলে এটা আমরা একটা সাইন ওয়েভ দেখলাম, এবং একটা পিরিয়ডিক সাইন ওয়েভ ধরে এখান থেকে এই পর্যন্ত আসছে একটা পিরিয়ডে, হ্যাঁ, এটা কমপ্লিট করছে একটা সাইকেল, এখান থেকে এই পর্যন্ত একটা করছে, আবার এখান থেকে এই পর্যন্ত একটা করছে, তাই না? আচ্ছা, এখন দেখো এটা সেম ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি কি আমি তোমাদের এরপরে আমি আলোচনা করব, ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, আমরা শুধু অ্যামপ্লিটিউডটা ভিন্ন, এখানে মূল কথা হচ্ছে এটা। এটা দেখো এখান থেকে শুরু হয়েছে এটা, হ্যাঁ,
এখান থেকে শুরু হয়েছে এবং এইভাবে আসতেছে, এখানে এসে শেষ। পিক অ্যামপ্লিটিউড হচ্ছে এই বরাবরটা তার পিক অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আচ্ছা বলছে বাট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, এই ফেজটাও সেম জায়গা থেকে শুরু হয়েছে যেখানে, কিন্তু অ্যামপ্লিটিউডটা কি অনেক কম, পিক অ্যামপ্লিটিউড এটা, কিন্তু এটা লো পিক অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে কি ছিল হাই পিক অ্যামপ্লিটিউড। এটা ডিফারেন্স ইজ নাথিং। আচ্ছা এটা আবার যে পিরিয়ড কাকে বলে এটা আমরা দেখব। পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। আমি আগেই বলে আসছি যে একটা নির্দিষ্ট সময় যদি একটা কাজ কমপ্লিট হয়, হ্যাঁ, এটাকে আমরা সহজে একটা ওই কাজের একটা পিরিয়ড বললাম। এখানে দেখো রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন সেকেন্ড, মানে টাইমটা তোমার সেকেন্ডে এসে হিসাব হবে। এ সিগন্যাল নিডস টু বি কমপ্লিট ওয়ান সাইকেল, একটা সিগন্যালকে এই সময়ের ভিতরে একটা সাইকেল কমপ্লিট করতে হবে। রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম মানে একটা টাইমের তোমার সময়, টাইমের হিসাব এখানে, তাই না? একটা টাইমের সংখ্যা নির্ণয় করে, নির্দেশ করে ইন সেকেন্ড, এবং সেই সময়টা সেকেন্ডে থাকে। এ সিগন্যাল নিডস টু বি কমপ্লিট ওয়ান সাইকেল, মানে একটা সিগন্যাল এই যে সময় দেওয়া আছে ওই সময়ের ভিতরে কমপ্লিট করবে, এটাকে ওয়ান সাইকেল বলে। মানে একটা সময়ের ভিতরে একটা কাজ কমপ্লিট হবে, হ্যাঁ। তো এখানে সে এবং ডিনোট করতেছে টি, ডিনোটেড বাই টি, এই পিরিয়ডকে আমরা টি দ্বারা ডিনোট করি, মেজার ইন সেকেন্ড, সেকেন্ডে হিসাব ধরা হয়। আর ফ্রিকোয়েন্সি রিফার্স টু দ্য নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড ইন ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডে সে কতগুলা পিরিয়ড কমপ্লিট করলো, নাম্বার অফ পিরিয়ড মানে এক সেকেন্ডে সে কতগুলা পিরিয়ড সে কমপ্লিট করেছে আর কি। তো এটাকে আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি রিফার্স টু দ্য নাম্বার অফ পিরিয়ড, পিরিয়ডের সংখ্যা ইন ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ডে সে পিরিয়ডের সংখ্যা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি ওয়ান সেকেন্ডে পিরিয়ডের সংখ্যা। আচ্ছা আর এটা ডিনোটেড বাই এফ। আচ্ছা এটাকে এর একক হচ্ছে হার্জ। এখানে দেখো ফ্রিকোয়েন্সি এন্ড পিরিয়ড আর দা ইনভার্স অফ ইচ আদার, ফ্রিকোয়েন্সি এবং তোমার পিরিয়ডটা ইনভার্স অফ ইচ আদার, একটা একটা বিপর্যয়। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t and t সমান t মানে পিরিয়ড 1/f, 1/t 1/f, ঠিক আছে। তো এটা আমরা খেয়াল রাখবো যে ফ্রিকোয়েন্সি কি এবং পিরিয়ড কি। আমরা একটু দেখে নিচ্ছি, একটা এক্সাম্পল দিয়েছে দেখো। এটা একটা সেম অ্যামপ্লিটিউড এন্ড ফেজ বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। এই যে লাল যে সাইন দেওয়া এখান থেকে শুরু এখানে এসে শেষ, এইটাকে আমরা একটা পিরিয়ড বলতেছি, একটা পিরিয়ড। আবার এখান থেকে এসে এখানে শেষ, তাহলে আর একটা পিরিয়ড, হ্যাঁ। এখন এটা টোটাল সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে তার কতগুলো পিরিয়ড হয়েছে? টোটাল পিরিয়ড হচ্ছে 12টা পিরিয়ড। এখান থেকে এখানে একবার শেষ করছে, এখান থেকে এখানে একবার শেষ, এখান থেকে এখানে একবার শেষ, এখান থেকে এখানে একবার, 12টা পিরিয়ড। এবং ফ্রিকোয়েন্সি কি বললো? ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি সমান, দেখলাম কি ফ্রিকোয়েন্সি 1/t, তোমার টি যেটা সেটা আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে পিরিয়ড হচ্ছে 1/12s, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 12। এই জন্য বলছে 12 পিরিয়ডস ইন 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে আবার 12টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে এরপরে দেখো আমরা যেটা দেখাচ্ছি, এরপরে দেখো এ সিগন্যাল উইথ ফ্রিকোয়েন্সি অফ 12 হার্জ। আচ্ছা এবং ফ্রিকোয়েন্সি এখন হচ্ছে হার্জ, তার মানে এইটা একটা পিরিয়ড কমপ্লিট করলো। আচ্ছা আবার এইটাকে আমরা বলছি কি একটা ফ্রিকোয়েন্সি, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা ফ্রিকোয়েন্সি, মানে পূর্ণাঙ্গ একটা পিরিয়ড একটা ফ্রিকোয়েন্সি, এটা আমরা বলতে পারি এখান থেকে, তাই না? আচ্ছা এখন এখানে দেখো আবার পিরিয়ড হচ্ছে 1/6, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, কারণ হচ্ছে পিরিয়ড সমান 1/ফ্রিকোয়েন্সি। এই যে এখান থেকে দেখো এটা একটা পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত আরেকটা পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত আরেকটা পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত আরেকটা পিরিয়ড,
এভাবে পিরিয়ডগুলো আমরা ক্যালকুলেট করলাম। আচ্ছা, আশা করি তোমরা ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ড সম্বন্ধে এখান থেকে বুঝতে পেরেছো। আমি নেক্সট যাই। এখানে ইউনিটস অফ পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ডের একটা হিসাব আছে। তোমরা এটা একটু দেখবা যে প্রথমটা হচ্ছে সেকেন্ডস, ইকুইভ্যালেন্ট 1 সেকেন্ড, হার্জ এটার ইউনিট এবং এটা ইকুইভ্যালেন্ট 1 হার্জ, তারপরে এটা হচ্ছে মিলি সেকেন্ড, এইভাবে পুরোটা আছে, তোমরা একটু দেখবা ক্যালকুলেশন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, দ্য পাওয়ার we use at home has a frequency of 50 Hz. The period of this sine wave can be determined as follows. তো 50 Hz এর একটা ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এখানে তারা পিরিয়ডটা ক্যালকুলেট করতেছে। তো পিরিয়ড আমরা তো জানি আচ্ছা, তো এখানে টি সমান 1/f 1/50 Hz। তো পরবর্তীতে এটা 0. এত হয়, এটা ক্যালকুলেট করে এত মিলি সেকেন্ড আসছে। আমি তোমাকে ক্যালকুলেশনটা ওনারা যেভাবে দেখেছে আমি অন্যভাবে একটু দেখাচ্ছি ক্যালকুলেশনটা। সেটা হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আমরা জানি কি 1 সেকেন্ড, সরি 1 সেকেন্ড ইকুয়ালস টু 1000 মিলি সেকেন্ড, তাই না? আমরা এটা জানি। এখানে জাস্ট 0.02 তোমার সেকেন্ড ইকুয়াল টু 1000 গুণ, যে প্রশ্ন সহজ তোমরা সবাই জানো, 0.02 ইকুয়ালস টু 20 মিলি সেকেন্ড। এই হলো আমাদের ক্যালকুলেশনটা। এখানে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের নেক্সট স্লাইড হচ্ছে আরেকটা এক্সাম্পল। The period of a signal is 100 ms. এটা হচ্ছে period, that means t আর মিলিসেকেন্ড। What is the frequency in kilohertz? তাহলে কিলোহার্টজের ফ্রিকোয়েন্সিটা কত? ফার্স্ট we change 100 মিলিসেকেন্ড টু সেকেন্ডস। এটা আমরা সহজ জানি, 100 মিলিসেকেন্ডকে প্রথমে সেকেন্ডে নিয়ে এসছে, and then we calculate the frequency from the period 1 hertz equal to 10 inverse 3 কিলোহার্টজ। আচ্ছা, তো আমরা চিত্র দেখলাম, এটা এই যে এত কিলোহার্টজ। তো 100 মিলি সেকেন্ড সমান 100 গুণ 10 ইনভার্স 3 সেকেন্ড, দ্যাট মিন্স এত সেকেন্ড হচ্ছে, তাই না? তো এই মিলি সেকেন্ডটাকে সেকেন্ডে নিয়ে আসি। তোমরা আরো সংক্ষিপ্ত আকারেও ক্যালকুলেট করতে পারো। তো এবার আমাদের ফ্রিকোয়েন্সি বের করব। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? তো ফ্রিকোয়েন্সি সমান 1/t। তো এটা হচ্ছে আমাদের টি, তাহলে এত হার্জ 10 হার্জ পেলাম ইনটু 10 ইনভার্স 3 এত কিলো হার্জ। এটা কিলো হার্জে ক্যালকুলেট করেছে। ক্যালকুলেশনটা খুব সহজ, তোমরা ক্যালকুলেশনটা একটু দেখবা। আচ্ছা, এরপরে আমাদের যেটা বলছে মোর অ্যাবাউট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ। এখন হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি তাহলে কি? ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে পরিবর্তনের হার। ফ্রিকোয়েন্সি কি? রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। তার মানে 1 সেকেন্ডে সে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, রেট যেখানে থাকবে সেখানে সময় থাকবে। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময়ের সাথে সময়ের সাথে একটা সিগন্যালের পরিবর্তন। কিসের পরিবর্তন হবে? পরিবর্তন হচ্ছে সিগন্যালের, সময়ের সাথে সিগন্যালের পরিবর্তন, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতেছি। তো এখানে আমি তোমাদেরকে আরেকটু দেখাই, সেটা হচ্ছে ধরো আমরা চিত্রের মাধ্যমে যদি দেখাই, ধরো এটা আমাদের
আমাদের একটু ওয়েট করতে হবে প্লিজ। এবার নিবে আশা করি। এখানে কোনো কারণে মিস হচ্ছে। আমি জাস্ট তোমাদেরকে পিছনের স্লাইডটাতে একটু চলে যাই, ওখানে কি দেখাই। সেটা হচ্ছে এই যে আমরা একটা সিগন্যাল দেখতেছিলাম, ধরো এখানে এটা একটু বড় সিগন্যাল, এটা দেখি। এই যে ফ্রিকোয়েন্সি আমরা বললাম হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সিগন্যাল রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার। এই যে এখান থেকে এটা আমাদের পুরো একটা সাইকেল কমপ্লিট হলো এবং আমাদের এটা একটা ফুল সিগন্যাল, এখানে শুরু এখানে শেষ। তো এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা, এটাকে আমরা বলছি একটা ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি। আবার এখান থেকে শুরু এটা আরেকটা ফ্রিকোয়েন্সি, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে একটা তিনটা ফ্রিকোয়েন্সি আছে আমরা বলতে পারি, তাই না, যদি আলাদা আলাদা ভাগ করি। তো এটা রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার রেসপেক্ট টু টাইম, হ্যাঁ, সময়ের সাথে। তো এখানে নিশ্চয়ই একটা সময় আছে, পরবর্তী এখানে আরেকটা সময় পেয়েছে, এখানে আরেকটা সময় পেয়েছে, তাহলে সময়ের সাথে এটা আমরা খেয়াল করব। এখানে এটা বলছে ফ্রিকোয়েন্সি রেট অফ চেঞ্জ অফ সিগন্যাল উইথ রেসপেক্ট টু টাইম, যদি সিগন্যাল কথাটা এখানে লেখা নাই। চেঞ্জ ইন এ শর্ট স্প্যান অফ টাইম মিন্স হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, চেঞ্জ ওভার লং স্প্যান অফ টাইম মিন্স লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এটা আমরা দুটো জিনিস দেখলাম। এরপরে যে ইফ এ সিগন্যাল ডাজ নট চেঞ্জ এট অল, যদি সিগন্যালটা আদৌ কোনো পরিবর্তন না হয়, তো ইটস ফ্রিকোয়েন্সি জিরো। আমি দেখাবো। ইফ এ সিগন্যাল চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি, ইটস ফ্রিকোয়েন্সি ইজ ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখো, বলছে যে ফেজ ডিসক্রাইব দ্য পজিশন অফ দ্য ওয়েভফর্ম রিলেটিভ টু টাইম জিরো। ফেজ হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা কোথা থেকে শুরু হয়েছে, সেটাকে আমরা এখানে ফেজ বলতেছি তোমার। সেটা হলো, ধরো এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে, তাই না, এখান থেকে শুরু। ভালো দেখাচ্ছে না, আচ্ছা এটা এটা দেখা, এটা এই যে এটা এখান থেকে শুরু, হ্যাঁ, এই যে একেবারে এটা 90 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে এই জায়গা থেকে শুরু, তাই না, একেবারে জিরো পয়েন্ট থেকে বলতেছে। এটার ফেজ হচ্ছে জিরো, এখান থেকে শুরু দেখতে আসতেছে। এটা বলছে যে জিরো টাইম, এটা আমাদের ওয়েভ ফর্মটা দেখাচ্ছে, পজিশন অফ দ্য ওয়েভ ফর্ম, এই পজিশনটা যেটা। আচ্ছা, এবার ফলোইং ফিগার্স সেম অ্যামপ্লিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট ফেজেস গুলো আমরা দেখছি পার্থক্যটা। তার মানে এর অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা আমাদের হাই অ্যামপ্লিটিউড, এটা আমরা দেখেছি, ভ্যালুটা হাই ভ্যালু যেটা, অ্যামপ্লিটিউড গুলো সমান, ফ্রিকোয়েন্সি গুলো সেম আছে কিন্তু দেখো, হ্যাঁ। এখানে ফেজ কি দেখো, এখানে ফেজটা এইটা শুরু হয়েছে এইখান থেকে, তার মানে এইটার ভিতরে যদি আমরা কাউন্ট করি এখান থেকে শুরু, তার মানে এর ফেজ ছিল এখানে, এর ফেজ হচ্ছে এখানে, এটাও কিন্তু জিরো, সবার ডিগ্রি জিরো, মানে জিরো টাইম, টাইমটা সবার জিরো। এরও জিরো টাইম থেকে শুরু, এরও জিরো টাইম থেকে শুরু। এই যে এইখানে যদি তুমি, কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ভ্যালু ভিন্ন কিন্তু টাইমটা তার জিরো। তাহলে হলো এই ফেজটা আবার ভিন্ন, এই ফেজটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে, উপর থেকে। আচ্ছা, এটা দেখো, এইটাও এখানে জিরো টাইম কিন্তু ফেজটা সে নিচের থেকে শুরু হয়েছে। এটা আমাদের ফেজের পরিবর্তন বলতেছে, ডিফারেন্স অফ ফেজেস। তাহলে এই একটা ফেজ, এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। এক্ষেত্রে কি আমাদের ফ্রিকোয়েন্সি গুলা এবং অ্যামপ্লিটিউড সেম আর কি, হ্যাঁ।
তো এটা ছিল আমাদের তোমার ফেজ, এবং এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে যেটা শুরু হয় 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এদিক থেকে শুরু, এখান থেকে শুরু এই জায়গা থেকে, এটা 180 ডিগ্রি, তাহলে পুরা এখান থেকে এসে এদিক নিচে চলে আসছে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এনিওয়ে এইগুলো ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন ফেজ। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের ক্লিয়ার হতে হবে যে ফেজ এদিক থেকে শুরু, এটা এখান থেকে শুরু, এটা এই যে এখান থেকে এইখান থেকে শুরু, ভিন্ন ফেজ। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী একটি এক্সাম্পল আছে এখানে, এই এক্সাম্পলটা আমাদের বেশ কাজে লাগবে। সেটা হচ্ছে তোমার a sine wave is offset 1/6 cycle with respect to time 0. আবার খেয়াল করো, এই সাইন ওয়েভ, একটা সাইন ওয়েভ, ওই যে ওয়েভ গুলা is offset 1/6 cycle, 1/6 সাইকেল আছে তার। আচ্ছা, তো with respect to time 0, তাহলে এই টাইমটা তার রেসপেক্টিভ টাইম হলো কি 0 এর সাপেক্ষে আর কি, যে 0 টাইমের সাপেক্ষে সাইন ওয়েভ হচ্ছে 1/6 সাইকেল। What is the phase? What is its phase in degrees and radians? ডিগ্রি এবং রেডিয়ান এর ফেজটা কত? যেমন আমরা আগেটা দেখলাম, দেখো এটা 0 ডিগ্রিতে ফেজটা এখানে ছিল, এটা হচ্ছে 90 ডিগ্রিতে তার ফেজ এইখানটাতে, এটা 180 ডিগ্রিতে এইদিকে। এই কোশ্চেন বলছে যে 1/6 সাইকেল কমপ্লিট করেছে, ফেজ ডিগ্রি এবং রেডিয়ানে কত, এইটা। তো আমরা রেডিয়ান আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, এখানে দুইটাই দেওয়া আছে। So we know that one complete cycle is equal to 360 degree. 360 কিভাবে হচ্ছে? 360 হলো পুরো সার্কেলটা, তাই না? এটা হলো একটা কমপ্লিট সাইকেল, মানে হচ্ছে সে একেবারে 360 ডিগ্রি। তার মানে দেখো এই 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 উদাহরণটা থেকে আমরা একটু দেখি, সেটা হলো তোমার খেয়াল করো ভালো করে, এটা আমি তোমাদের একটু সময় নিব। এটা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা কত? 180 ডিগ্রি, তাই না? পুরো এটা 180 ডিগ্রি। এখন যদি আমরা, তার মানে এটা হাফ সাইকেল, পুরো না, এটা হাফ। এখন যদি এটা এখান থেকে পুরো এই পর্যন্ত আসে, তাহলে একটা ফুল সাইকেল কমপ্লিট হবে। তো ফুল সাইকেল যদি আমরা কমপ্লিট করতে চাই, এইটা যদি 180 হয়, তাহলে নিচের এটা 180, দ্যাট মিনস 360 ডিগ্রি। তো ওই হিসাবে এখানে বলতেছে যে আমরা যদি পুরো একটা সাইকেল কমপ্লিট করি তাহলে 360 লাগবে। এখন এটা কমপ্লিট করছি 1/60 সাইকেল, তাহলে 1/60। এখন যদি আমরা ডিগ্রি করতে চাই যে সে কতটুকু করলো, তাহলে 1/60 ইন্টু 360 ক্যালকুলেট করলে আমরা কিন্তু ডিগ্রিটা পেয়ে যাচ্ছি। তাহলে সেই 1/60 ইন্টু 360, তাহলে এখন আমরা ডিগ্রিতে পেলাম যে সে 60 ডিগ্রি ফেজ, তার ফেজটা কত? 60 ডিগ্রি। তো ওই অনুযায়ী যদি আমরা এখানে যাই, তো 60 ডিগ্রি ধরো, এটা যদি 180 হয়, এটা হলো তোমার এখানে এটা 90। তো এটা যদি আমরা মাঝামাঝির চেয়ে একটু এই সাইডে, তখন এই পয়েন্টটা আসবে আশা করা যায়, তাই না? 60 ডিগ্রি হয় এখান থেকে, তার 60 ডিগ্রি যেহেতু, তাহলে এইখানটাতে তার পয়েন্টটা, এই যে পয়েন্টটা। আচ্ছা, 60 ডিগ্রি আমরা তো জানি কতটুকু হবে। আচ্ছা, এখন আসো এটার সাথে কি হয়েছে আমাদের, এই রেডিয়ান বের করা। রেডিয়ানের সূত্রটা আমি তোমাদের এখানে একটু দিচ্ছি, এটা আমার তোমাদের একটু বলতে হবে, না বলে হবে না। সেটা হলো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। রেডিয়ান হচ্ছে RADIAN, রেডিয়ান ইকুয়ালস টু ডিগ্রি ইনটু হচ্ছে তোমার আমাদের যে পাই আছে, ডিগ্রি ইনটু পাই বাই 180, এটা হচ্ছে আমাদের রেডিয়ানের সূত্র। তাহলে আমাদের ডিগ্রি কত? ডিগ্রি হলো 60। আচ্ছা, ডিগ্রি হলো 60, পাই বাই, এখন এইটার সাথে আমি পরে তোমাদেরকে হিসাব করে দেখাচ্ছি, আমি এই ক্যালকুলেশন তোমাদেরকে দেখে তারপরে। তো এখন আমাদের ডিগ্রি আছে হচ্ছে 60 ডিগ্রি অলরেডি আমরা পেয়েছি, ইনটু পাই কত? পাই হচ্ছে তোমার 3.14 পায়ের মান। আচ্ছা, ইনটু ডিভাইডেড
180। এটা যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে ক্যালকুলেশন করলে 1 এখানে যদি আমরা বসাই যে এই 0 আর এই 0 কাটা, তাহলে কাটলে চলে গেল 6, তাহলে 318 3 থাকে এখানে। তাহলে 3 কে যদি আমরা 3.14 কে যদি 3 দিয়ে ডিভাইডেড করি, তাহলে 1.04 এটা হচ্ছে উত্তর আছে র্যান্ড। ঠিক আছে, তার মানে এত রেডিয়ান। তো এটা রেডিয়াস না, কিন্তু রেডিয়াস আর রেডিয়ান ভিন্ন জিনিস। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন। এখন এখানে আসো, এখানে এই ক্যালকুলেশনে তোমাদের উত্তরটা দিচ্ছে যে স্যার তাহলে 360 কেন? 360 এখানে 2 পাই নিয়েছে, মানে পুরো সাইকেলটাকে সে কমপ্লিট করেছে, পুরো সাইকেল একবার কমপ্লিট সাইকেল 360 লাগবে। তাহলে সেক্ষেত্রে 2 পাই বাই 360, এই পার্থক্য কিছু না, রেজাল্ট একই আসবে। তোমরা যদি যেহেতু এখানে কমপ্লিট সাইকেল 360 ধরেছে, এই হিসাবে 360 2 পাই বাই 360 নিয়ে এসছে আর কি। তোমরা এই সলিউশনটাই করবে, বাকি এটাও হবে ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। তার মানে এটা হাফ সাইকেলের ক্ষেত্রে, পুরো যখন কমপ্লিট 2 পাই বাই 360। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে আমরা আচ্ছা, এবার আমরা নিচে পরের ক্যালকুলেশন আসি। এখানে দেখো ওয়েভলেন্থ এন্ড পিরিয়ড। Wavelength and period. Wavelength is another characteristics of a signal traveling through a transmission medium. কি বলছে? ওয়েভলেন্থ হচ্ছে একটা অন্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিগন্যাল। সিগন্যালের ভিতরে ওয়েভলেন্থ একটা অন্য ভিন্ন ধর্মী ক্যারেক্টারিস্টিক্স, ট্রাভেলিং থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম, যেটা এই ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে সে কি ট্রাভেল করে। ঠিক আছে, এখন আসো ওয়েভলেন্থটা কি। The wavelength depend on both the frequency and the medium. The frequency এবং মিডিয়ামের উপর ডিপেন্ড করে ওয়েভলেন্থটা। The wavelength is the distance a signal can travel in one period, মানে একটা পিরিয়ড, ওয়ান পিরিয়ডে সে কতটুকু সিগন্যাল ট্রাভেল করলো, তাই না? মানে আমাদের যদি আমরা ধরি, দেখো আমরা দেখে আসি এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল, এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল, এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল, এখান থেকে এই পর্যন্ত আর একটা সিগন্যাল হবে। এটাই হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য সিগন্যাল। মানে তোমাদের এই যে ফ্রিকোয়েন্সিটার চেঞ্জ, একটা পিরিয়ডে ফ্রিকোয়েন্সির চেঞ্জ, যতটুকু ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি ওইটা লেন্থটাই হচ্ছে ওয়েভলেন্থ। মানে এখান থেকে এই পর্যন্ত যেটা আমাদের একটা ফ্রিকোয়েন্সি, কিন্তু যখন আমরা এটা লেন্থ ক্যালকুলেট করব তখন সেটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। মানে ওয়ান ফ্রিকোয়েন্সির যে লেন্থটা, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির যে লেন্থ, সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। এখানে বলছে ডিসটেন্স, এ সিগন্যাল, একটা সিগন্যালের ডিসটেন্স ক্যান ট্রাভেল ইন ওয়ান পিরিয়ড, একটা পিরিয়ডে একটা সময়ে সে যতটুকু সে ট্রাভেল করতে পারে সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। তো এখানে দিছে দেখো ট্রান্সমিশন মিডিয়াম এট টাইম টি, এটা হচ্ছে আমাদের এটা ট্রান্সমিশন মিডিয়াম, এই যে কালো দাগটা, এটা টাইমও ক্যালকুলেট করতেছে এটার সাথে। ট্রান্সমিশন মিডিয়াম এট টাইম টি প্লাস 1। তার মানে দেখো এখানে এই পর্যন্ত ছিল আমাদের স্মল টিটা, এই যে এই পর্যন্ত, এখানে ক্যাপিটাল টি। তার মানে এই সময়ে সে এতটুকু সিগন্যালের পরিবর্তন হয়েছে। তার মানে এই যে যদি আমরা এর দৈর্ঘ্যটা ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ অফ দিস সিগন্যাল অথবা অফ দিস ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এখানে এরপরে ডিরেকশন ইজ প্রপাগেশন। এটা হচ্ছে আমাদের এর যে ডিরেকশনটা হবে, এটা আমরা প্রপাগেশনের উপরে ক্যালকুলেট করব। আচ্ছা, এখন দেখো তোমার এখানে যে ল্যামডা আছে, ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ, where ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ আর সি ইজ দ্য স্পিড অফ লাইট। লাইটের এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমাদের যেটা কনস্ট্যান্ট ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। আচ্ছা, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। তার মানে এটা আমরা ওয়েভলেন্থ বের করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আসো তাহলে ওয়েভলেন্থ বের করে আমরা একটা ফর্মুলা জানলাম, ল্যামডা ইকুয়াল সি বাই এফ। সি হচ্ছে তোমার স্পিড অফ লাইট আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন দেখো এটা হলো তোমার টাইম ডোমেইন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন প্লটস অফ এ সাইন ওয়েভ। একটা সাইন ওয়েভের টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন প্লট, এটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি,
এত হার্জ, এটা সময়। আবার এটা এটা পিক ভ্যালু 5 ভোল্ট, এটা হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে, ভোল্টটা তার তো 0 থেকে শুরু ধরো। আচ্ছা, এটা তার পিক অ্যামপ্লিটিউড, এই যে পয়েন্টটা আমরা দেখেছি। আচ্ছা, আর এদিকে আমাদের টাইম আছে, বলছি এই সাইন ওয়েভ ইজ টাইম ডোমেইন এটা, এবং পিক ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 6 হার্জ। এখানে দেখো অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু 5, এটা দ্য সেম সাইন ওয়েভ, এই একই সাইন ওয়েভের ক্ষেত্রে ইজ ফ্রিকোয়েন্সি ডোমেইন, পিক ভ্যালু 5 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 6 হার্জ, ফ্রিকোয়েন্সি একই ক্ষেত্রে, তাই না? তার মানে সে এখানে এখানে আসছে 1 2 3 4 5 6 পর্যন্ত সে নিয়েছে আর কি, একই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। এটা 1 2 3 4 এখানেও আছে কিন্তু 1 2 3 4 5 এইভাবে, এটা একটা কমপ্লিট 1, এখান থেকে 2 3 4 5, এটা 6, এই 6টাই দেখিয়েছে। তো এখানে দেখছে যে সাইন ওয়েভ দিয়ে বোঝাচ্ছে এটা, আর এটা হচ্ছে যে সেম সাইন ওয়েভ ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, সেম সাইন ওয়েভটা এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে টাইম ডোমেইনের সাথে, আর এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের সাথে। মানে আমি তোমাকে বুঝাইতে পারছি কিনা জানি না। টাইম ডোমেইন মানে, আবার তোমাকে আমি বলি যে দুইটারই পিক ভ্যালু 5, এটারও 5 এটারও 5। এখানে হলো ফ্রিকোয়েন্সিটা এইভাবে নিয়ে আসছে তোমার, আস্তে আস্তে এই পুরো টাইমটা ধরো, কথার কথা মানে এখানে একটা টাইম, এটা 2টা, এটা 3টা 4টা 5টা, এখানে ধরো শেষ 6টা, তো এখানে 6, তাই না? এবং 6 হার্জও এটা, তাই না? এইগুলাকে নাম্বারিং করেছে এখানে 1 2 3 4 5 6, তো এখানে কিন্তু 6 এসেই কিন্তু শেষ হয়েছে, তার মানে তার ফ্রিকোয়েন্সিটা এই 6 পর্যন্ত, এখানে তার 6 তার ফ্রিকোয়েন্সি, সেটাই শেষ করেছে। এখানে সে এই সাইন ওয়েভটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখাচ্ছে যে তার 6টা ফ্রিকোয়েন্সি আছে, ক্লিয়ার? আর এখানে কি তার সাইন ওয়েভ টাইম ডোমেইন আকারে দেখাচ্ছে এখানে, যে এইখান থেকে এই পর্যন্ত একটা কমপ্লিট হয়েছে, এখানে আর একটা কমপ্লিট হয়েছে, কিন্তু এসে এটা না করে একবারে 6টা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা দেখালো এখানে, এই হলো বিষয়। এবং তার ফ্রিকোয়েন্সি পিক অ্যামপ্লিটিউড ছিল কত 5, সেই 5 পর্যন্তই কিন্তু গিয়েছে, একটা ফ্রিকোয়েন্সি মানে একটা সিঙ্গেল তোমার একটা লাইন দিয়ে এটা দেখিয়ে, স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছে, হ্যাঁ 5 পর্যন্ত গিয়েছে। এখানে কিন্তু দেখো এই পয়েন্টে একটা 5, আবার এখানে একটা 5, এখানে এখানে সবাই কিন্তু 5, সেটা একবারে দেখিয়েছে আর কি, এটা হলো যেটা। আচ্ছা, এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে তোমার এক্সাম্পল দিয়েছে একটা, দেখো the frequency domain is more compact, frequency domain অনেক কম্প্যাক্ট মানে একটা সংকুচিত করা যায়, বা অনেক বেশি সংকুচিত হয়, and useful when we are dealing with more than one sine wave, মানে আমরা যখন একের বেশি সাইন ওয়েভ নিয়ে কাজ করব, তখন তোমার এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা এটা খুব ইউজফুল, এবং এটা খুব কম্প্যাক্ট কাছাকাছি থাকে। আচ্ছা, একে নিচের এই ফিগারটা দেখিয়েছে, 3 সাইন ওয়েভ আছে নিচে, ক্যান ইউজ ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, প্রত্যেকের অ্যামপ্লিটিউড ভিন্ন, এন্ড ফ্রিকোয়েন্সিটাও ভিন্ন। অল ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 3 স্পাইকস ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। স্পাইক শব্দের অর্থ হলো বাংলায় যাকে বলে গজাল, কোথাও যদি আমরা গজাল মেরে দিই, তাই না, পেরেক মেরে দেওয়া, মানে ওইটা ওখানেই থাকে, এরকম স্পাইকের বাংলা। আচ্ছা, তো এখানে দেখো আমরা বুঝলাম কি, এখন নিচে আমরা একটু দেখি। তো 3 ফ্রিকোয়েন্সি হচ্ছে, দেখো এই যে এই কালারের একটা, আমরা একটু দেখো, এই যে এই কালারের একটা ফ্রিকোয়েন্সি, এই কালারের একটা ফ্রিকোয়েন্সি, এবং এই একটা কালার, 3টা কালারের ফ্রিকোয়েন্সি আছে, তাই না? আচ্ছা, এখন দেখো তোমার এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন, আগেরটার মতো টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ 3 সাইন ওয়েভস উইথ ফ্রিকোয়েন্সি 0 8 and 16। এই 3টা ফ্রিকোয়েন্সি আছে 0 8 and 16। তাহলে জিরোটা আমরা দেখি, এই যে দেখো অ্যামপ্লিটিউড হচ্ছে তার 15, কিন্তু এটা 0 সাইন ওয়েভ, এটা 0 ফ্রিকোয়েন্সি মানে, তার মানে আমরা এখানে এর কোনো চেঞ্জ নাই, সিগন্যালের কোনো কি নাই, কোনো চেঞ্জ নাই, দেখো, তাই না? এই ধরনের কোনো চেঞ্জ নাই, এই জন্য এর ফ্রিকোয়েন্সিটা কি, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। আমরা একটু পিছনে ব্যাক করব, সেটা হলো যে তোমার এই যেখানে
এ সিগন্যাল ডাজ নট চেঞ্জ এট অল, ওই সিগন্যালের যদি আদৌ কোনো পরিবর্তন না হয়, ইটস ফ্রিকোয়েন্সি জিরো, তাই না? এই যে এ সিগন্যাল ডাজ নট চেঞ্জ এট অল, সিগন্যালের কোনো পরিবর্তন হয় নাই, ইটস ফ্রিকোয়েন্সি ইজ জিরো। তার মানে এখানে কি হচ্ছে, এখানে দেখো এই সিগন্যালের কোনো পরিবর্তন নাই, এই জন্য বলছে ফ্রিকোয়েন্সিটা জিরো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার এখানে দেখো এবার এইট ফ্রিকোয়েন্সি কোনটার? এইট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এই যে এটা এখান থেকে শুরু, এইটা একটা টাইমে একটা ফ্রিকোয়েন্সি সে পেল, আবার এখান থেকে শুরু, এখানে আরেকটা দুইটা, এখান থেকে শুরু তিনটা, এখান থেকে শুরু আবার চারটা, এখান থেকে শুরু পাঁচটা, এখান থেকে শুরু এখানে ছয়টা, এখান থেকে শুরু এখানে সাতটা, এখান থেকে শুরু হয়ে এই যে এটা আটটা, তাই না? আটটা ফ্রিকোয়েন্সি পেলাম, তো হচ্ছে এইট ফ্রিকোয়েন্সি যেটা। আচ্ছা, দ্বিতীয়টা 16টা, তার মানে এবার এই যে ছোট ছোট যেটা, তো এই ছোট মানে এই যে দেখো এখান থেকে শুরু এই পর্যন্ত একটা, এখান থেকে শুরু এখানে দুইটা তিনটা, এবার তুমি ক্যালকুলেট করে 16টা পাবা। তো এটা হলো আমাদের টাইম ডোমেনের সাথে, এবং এটা খুব কম্প্যাক্ট, এবং এটা আমরা বললাম যে হলো ইউজফুল অনেক, যখন আমরা তোমার মোর ফ্রিকোয়েন্সি আমরা একসাথে নিব, তাই না? মোর দ্যান ওয়ান সাইন ওয়েভ আমরা যখন নিব, তখন আমাদের এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা, টাইম ডোমেইনটা খুব ইউজফুল, এটা বলতেছি, টাইম ডোমেইন ইজ মোর ইউজফুল। এখন এখানে দেখো এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন, আমরা এখানে জাস্ট ফ্রিকোয়েন্সিটা দেখিয়েছি। ফ্রিকোয়েন্সি ডোমেইনটা রিপ্রেজেন্টেশন অফ দা সেম থ্রি সিগন্যালস, সেটা কিভাবে করলাম দেখো, এইখানটাতে আমাদের এই যে এটা যেহেতু কোনো চেঞ্জ নাই, ফ্রিকোয়েন্সি নাই, জিরো ফ্রিকোয়েন্সি, তো তার এটা এই 15 পর্যন্ত গেছে, এবং এই জিরো লেভেলেই, জিরো যেটা এটা 8, এটা যে 10 ছিল তার ভ্যালু 10 ছিল, এই জন্য সেই 10 বরাবর এটা 16, মানে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ দা থ্রি সিগন্যালস, এইভাবে বুঝিয়েছে আর কি, ক্লিয়ার? তার মানে বোঝা যাচ্ছে এখানে তার 16টা ফ্রিকোয়েন্সি আছে, তার পিক অ্যাম্পলিটিউড 5, এখানে 8টা ফ্রিকোয়েন্সি আছে, তার পিক অ্যাম্পলিটিউড হচ্ছে তোমার 10, এটা জিরো ফ্রিকোয়েন্সি, এবং তার অ্যাম্পলিটিউডটা 50, এটা বুঝিয়েছে আর কি। আচ্ছা, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে কম্পোজিট সিগন্যাল। এবার কম্পোজিট সিগন্যাল হচ্ছে a signal frequency sine wave is not useful in data communication. It was a signal frequency, sorry, a single frequency sine wave is not useful in data communication. A single frequency sine wave এটা অতটা ইউজফুল না, আমরা আগে দেখলাম যে মাল্টিপল সাইন ওয়েভ গুলো অনেক ইউজফুল। এখন বলছে we need to send a composite signal, a signal mode of many simple sine waves. So we need to send a composite signal, আমরা একটা composite signal কি করতে চাই, সেন্ড করতে চাই। তো সেই ক্ষেত্রে a signal made of many simple sine waves, সেই ক্ষেত্রে একটা সিগন্যাল অনেকগুলো সাইন ওয়েভ সে তৈরি করে। আচ্ছা, এখানে এই ফিগার shows a periodic composite signal with frequency f, composite periodic signal দেখাচ্ছে, এবং এটা তোমার তার ফ্রিকোয়েন্সি f. This type of signal is not typically of those found in data communication. এই ধরনের সিগন্যালগুলো সাধারণত ডেটা কমিউনিকেশন পাওয়া যায় না। We can consider it to be three alarm system each with a different frequency. আচ্ছা, তো এখানে একটা অ্যালার্ম সিস্টেম হিসেবে তারা কনসিডার করলো, এবং প্রত্যেকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। This analysis of this signal can give us a good understanding of how to decompose signal. বুঝলে এই অ্যানালাইসিস দ্বারা আমরা যেটা বুঝবো একটা কম্পোজিট সিগন্যালকে কিভাবে আমরা ডিকম্পোজ করব সেটা বুঝবো, সেটা বোঝার জন্য এটা আমাদের এই অ্যানালাইসিসটা। আচ্ছা, এখন দেখো এটা ডিকম্পোজিশন অফ এ কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল ইন দ্য টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এটা আমাদের অ্যামপ্লিটিউড, যথারীতি এটা আমাদের টাইম, এখানে দেখো ফ্রিকোয়েন্সি এফ, ফ্রিকোয়েন্সি 3f, ফ্রিকোয়েন্সি 9f, মানে এটা হয়তো এফ বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি 3f 9f, এটা টাইম ডোমেইন কম্পোজিট সিগন্যাল, এটা আমরা বুঝে নিয়েছি, তাই না? টাইম ডোমেইন, তো এখান থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল আসছে, তারপর এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত একটা আসছে, এটা একটা সিগন্যাল। আচ্ছা, এরপরে দ্বিতীয় হলো তোমার এই যে এই সিগন্যালটা, তারপর ব্ল্যাকটা, এখানে যে
একটা কালার সাইন দিয়েও বুঝিয়েছে, এটা হলো। আর এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন, শুধু ফ্রিকোয়েন্সি গুলো বোঝাচ্ছে। এটা এফ, এই যে ফ্রিকোয়েন্সি এফ, এফ ফ্রিকোয়েন্সি, এবং তার হাইয়েস্ট অ্যাম্পলিটিউড এটা 3f ফ্রিকোয়েন্সি, একটু কম, এটা 9f ফ্রিকোয়েন্সি, আরো কম। তো এখানে আমরা যার একটা জিনিস তোমাদের এখান থেকে আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা বলছে দেখো যে চেঞ্জ ওভার লং স্প্যান অফ টাইম মিনস লো ফ্রিকোয়েন্সি। এই কথাটার অর্থ আমি বোঝাচ্ছি, চেঞ্জ ওভার এ লং স্প্যান অফ টাইম মিনস লো ফ্রিকোয়েন্সি। তার মানে দেখো এইটা ফ্রিকোয়েন্সিটা অনেক কম না, লং স্প্যান, তাই না? এখান থেকে লং লং, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কম। আর যার হচ্ছে পরবর্তী লাইন যেটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ ইন এ শর্ট স্প্যান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি, তাই না? শর্ট স্প্যান যেটা, সেটা ফ্রিকোয়েন্সিটা হাই। তো এখানে দেখো এটা এটা একটু স্প্যান বেশি, এটা তার চেয়ে আরেকটু কম, এটা একদম কম, তার মানে ফ্রিকোয়েন্সিটাও বেশি। আচ্ছা, আশা করি দুইটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। এক্সাম্পল একটা এখানে দেখো, ফলোইং ফিগার shows a non-periodic composite signal. It can be the signal created by a microphone or telephone. এই যে নিচে যে সিগন্যালটা আছে একটা দেখা যায়, এটা নন পিরিয়ডিক। পিরিয়ডিক তো আমরা বুঝছি যে সেটা সময়ের সাথে একটা সম্পর্ক থাকবে, আর এটার সাথে কি সময়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কম হতে পারে, বেশি হতে পারে, ইত্যাদি এটসেট্রা। তো এই কম্পোজিট সিগন্যাল, ইট ক্যান বি এ সিগন্যাল ক্রিয়েটেড বাই মাইক্রোফোন বা টেলিফোনে আমরা যে কথা বলি সেই সিগন্যাল, এটা একটা মানে একটা ওয়ার্ড। This is sent when a word or two is pronounced. একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড যখন আমরা উচ্চারণ করি, সেইটার একটা তোমার সাইন ওয়েভ এটা অথবা ফ্রিকোয়েন্সি। ইন দিস কেস দ্য কম্পোজিট সিগন্যাল ক্যান নট বি পিরিয়ডিক। এই কেসে কম্পোজিট সিগন্যাল যেটা, যে 3-4টা সাইন ওয়েভ মিলে যে একটা সিগন্যাল আমরা বলছি, সেটা কিনা তোমার পিরিয়ডিক না, বিকজ দ্যাট ইমপ্লাইজ that we are repeating the same word or words with exactly the same tone. কারণ হলো এটা এই জন্য পিরিয়ডিক না, কারণ আমরা একই ওয়ার্ড একই টোনে হয়তো বা বারবার ব্যবহার করতেছি, তাই না? সেম টোনে একটা ওয়ার্ড রিপিট করতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পিরিয়ডিক না। তাহলে এটা আমরা একটা বুঝলাম যে আমাদের ভয়েসের যেই ফ্রিকোয়েন্সিগুলো তৈরি হয়, এগুলো আসলে কি হয় না, পিরিয়ডিক হয় না, কারণ হচ্ছে সেম ভয়েস দিয়ে আমরা একই ওয়ার্ড বারবার উচ্চারণ করতেছি। এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন। ধরো এখান থেকে এইটুকু আসছে, আবার এইখানে গেছে, আবার নিচে আসছে, আবার নিচে বারবার হচ্ছে, সুতরাং এটা পিরিয়ডিক না। অনেক উপরে চলে গেছে, ভয়েসটা অনেক হাই ছিল হয়তো, আবার এখানে ক্ষীণ আকারে আমরা বলেছি, এইভাবে। আবার এখানে দেখো এই যে এই পয়েন্টটাতে কি হচ্ছে, এটা উপরের দিকে যাই না, নিচ থেকে আবার পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখানেও তাই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা এই জন্য দিস ইজ নন পিরিয়ডিক। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন কি, তার টোটাল ফ্রিকোয়েন্সিটা দেখিয়েছে, হাই অ্যাম্পলিটিউড ধরে এটা হলো, তো তার টোটালটা একটা ফ্রিকোয়েন্সি ভিতরে নিয়ে এসে দেখিয়েছে 0 থেকে 4 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি, এবং এটা তার একটা অ্যাম্পলিটিউড আছে, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি দেখলাম, ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি পেলাম, লো ফ্রিকোয়েন্সি পেলাম, এই দুইটা ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি পেয়েছি। তো আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ব্যান্ডউইথ। মানে হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস করলে আমরা যেটা পাই এটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। The bandwidth of a composite signal is the difference between the highest and lowest frequencies contained in that signal. আচ্ছা, তো এখানে দেখো অ্যাম্পলিটিউড, তো এটা আমাদের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল আমাদের, এটা 1000, তারপর এটা বাড়ছে বাড়তে 50, এবং এটা আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত গেছে 5000।
এটা হচ্ছে সিগন্যালের স্ট্রেংথটা কমে আসে এবং এই পর্যন্ত আসে, কিন্তু ফ্রিকোয়েন্সি কত 5000। তাহলে ব্যান্ডউইথ কত 5000 মাইনাস 1000, দ্যাট মিন্স 4000, এটা আমাদের ফ্রিকোয়েন্সি। এটা ব্যান্ডউইথ হবে পিরিয়ডিক সিগন্যাল। আর এটা হচ্ছে ব্যান্ডউইথ হবে নন পিরিয়ডিক সিগন্যাল, এর কোনো পিরিয়ড নেই। এটা তো দেওয়া আছে, এই যে এখানে একটা এখানে একটা এইভাবে পিরিয়ড দেওয়া আছে, এর কোনো পিরিয়ডিক নাই, টোটালটা একসাথে দেখাচ্ছে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে তাই 5000 মাইনাস 1000 সমান 4000। তার মানে পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক উভয়ের ক্ষেত্রেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ব্যান্ডউইথ। আচ্ছা, এরপরে আমরা এটা দেখি একটা এক্সাম্পল। ইফ এ পিরিয়ডিক সিগন্যাল ইজ decomposed into 5 sine waves with frequencies 100, 300, 500, 700, 900 হার্জ। তার মানে এখানে আমরা ধরে নিলাম যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 900 এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 100। তার মানে এই যে এখানে যদি 1000 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এর মাঝখানে কত 2000 আছে, 3000 আছে, তারপরে 4000 আছে, এইভাবে আছে না? তো এইটাকে সে বলতেছে আর কি 100, 300। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 900 আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 100, এবং এটা আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এটা ক্ষেত্রে আমরা ব্যান্ডউইথ কি করব? হোয়াট ইজ দ্য ব্যান্ডউইথ? 900, তাহলে সহজ হিসাব 900 মাইনাস 100, এটা আমাদের ব্যান্ডউইথ। আচ্ছা, এবং ড্র দ্য স্পেকট্রাম, একটা স্পেকট্রাম ড্র করতে বলছে অ্যাজুমিং অল কম্পোনেন্টস। অল কম্পোনেন্টস মানে এই যে এইগুলা আমাদের অল কম্পোনেন্টস বলছে, অ্যাজুমিং অল কম্পোনেন্টস হ্যাভ এ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ ভোল্টেজ 10। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ওখানে দেখো আমাদের সলিউশনে যেটা বলতেছে যে let fh be the highest frequency of f1 in the lowest frequency and be the bandwidth, then b equal to fh minus f1 এত hertz. That's all. The spectrum has only 5 spikes. এই যে আমরা যে স্পাইক মানে বলছি একবারে কোন কথা একটা গজাল মারা, তো গজাল ঠিক না, আমি বোঝাচ্ছি তোমাকে এখানে কি, ওইটা বাংলা বলেছেন। এখানে আমাদের স্পাইক গুলা 100, 300, 400, 500, 700 এবং 900 হার্জ। তো এটা আমাদের ভোল্টেজ, এটা আমাদের টাইম। হ্যাঁ, তো এই টাইমে আমাদের দেখো এখানে হচ্ছে 100, 300, 500, 700, 900, তাই না ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের তোমার স্পেকট্রাম, ড্র স্পেকট্রাম। কম্পোনেন্ট গুলো দিয়ে আমরা একটা স্পেকট্রাম ড্র করলাম আর কি। তার মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাকচুয়াল। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা এক্সাম্পল, এ পিরিয়ডিক সিগন্যাল হ্যাজ ব্যান্ডউইথ এত হার্জ, 20 হার্জের ব্যান্ডউইথ আছে। দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 60 হার্জ। তাহলে হাইয়েস্ট হলো কত 60, তাহলে ব্যান্ডউইথ হচ্ছে 20, তাহলে লোয়েস্ট কত? তাহলে আমরা কি জানি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু তোমার ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দেওয়া আছে, তাহলে এটা থেকে এই 60 থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছে আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত। সহজ হিসাব, হোয়াট ইজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। আর যেমন স্পেকট্রাম ড্র করতে বলছে, জাস্ট আগের মতো সলিউশন, আমরা b equal to fh minus f1 20 60 minus f1 40 Hz এবং স্পেকট্রাম কন্টেইন। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে যেহেতু কোনো ব্যান্ডউইথ আমাদের ওখানে এই আগের কোশ্চেনে ছিল কি, এটা 5 সাইন ওয়েভস তার দেওয়া আছে, এখানে কিন্তু কোনো সাইন ওয়েভ দেওয়া নাই, উল্লেখ নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, একটা কন্টেইন অল ইন্টিজার ফ্রিকোয়েন্সিস, মানে তোমার 40 যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, 40 থেকে 60 পর্যন্ত অল ইন্টিজার ফ্রিকোয়েন্সি গুলো সে কি কন্টেইন করবে। সেইখানে তাদের স্পাইকের সিরিজটা হলো, এটা যেহেতু লোয়েস্ট আছে 40, তাহলে 41, 42 এভাবে আপ টু 60 পর্যন্ত এখানে দেখিয়েছে আর কি। এই হলো আমাদের এটার সলিউশন। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা যেটা আরেকটা দেখবো, নন পিরিয়ডিক সিগন্যাল। এটা নন পিরিয়ডিক বোঝা যাচ্ছে সাইন মানে ফ্রিকোয়েন্সির অবস্থাটা দেখেই। হ্যাঁ, পিরিয়ডিক রাতে টাইম দেওয়া থাকে, টাইম নাই। এটা একটা সিগন্যাল হ্যাজ ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ। এর ব্যান্ডউইথ কত 200 কিলোহার্টজ এর ব্যান্ডউইথ, তাই না? 200 কিলোহার্টজ, তার মানে এখানে দেখি উইথ এ মিডল ফ্রিকোয়েন্সি অফ 100 কিলোহার্টজ, মাঝখানে তার 140 কিলোহার্টজ এর ফ্রিকোয়েন্সি, এন্ড পিক অ্যামপ্লিটিউড ইজ 20 ভোল্ট, তা 20 ভোল্ট পিক। তাই এটা আমাদের পিক অ্যামপ্লিটিউড 20 ভোল্ট দেওয়া আছে। আর ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ, তাই না? 200 কিলোহার্টজ, তা 200 যদি হয় তাহলে আমাদের এই 200 কিলোহার্টজ এর ব্যান্ডউইথ থেকে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে আমরা জানি কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি করব,
তোমার হচ্ছে ব্যান্ডউইথ, আবার এর মাঝখানে একটা মিডলের ব্যান্ডউইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি হলো 140। তার মানে 140টা এটা আমার মাঝখানের ব্যান্ডউইথ, তার মানে এর আগে এবং পরে কিছু আছে, তাই না? তো এইখান থেকে যদি আমরা হিসাব করি যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, আমরা হাইয়েস্ট যদি ধরো 240 ধরি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 40 ধরি, তাহলে আমাদের ব্যান্ডউইথ আমরা পেয়ে গেলাম কত 200। এবং ওই 240 এবং 40 এর মাঝখানে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাও আছে, 140টাও আছে কিন্তু। এটা আমাদের সলিউশন নিচে দেখছি। আচ্ছা, টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিজ হ্যাভ অ্যান অ্যামপ্লিটিউড অফ 0। তো এই যে তাদের অ্যামপ্লিটিউডটা 0 অ্যাকচুয়ালি, এক্সট্রিম ফ্রিকোয়েন্সি মানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাদের অ্যামপ্লিটিউডটা 0 এটা বলছে। ড্র দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন এন্ড অফ দ্য সিগন্যাল। এখন ফ্রিকোয়েন্সি ডোমেইন কিন্তু আমাদের ড্র করতে বলছে, তাই না? ফ্রিকোয়েন্সি ডোমেইন, তো দেখো টাইম ডোমেইন না কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন, কেয়ারফুল এটা এই ব্যাপারে। তাহলে এটা সে করছে কি, দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাস্ট বি 40 কিলোহার্টজ এন্ড হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 240। তাহলে 240 থেকে 40 বিয়োগ করলে আমরা এই যে ব্যান্ডউইথটা পাচ্ছি, সহজ হিসাব ফিগারে দেখা হয়েছে ডোমেইন ব্যান্ড। তো এটা আর কি, দেখো হাইয়েস্ট 200 এবং তারা এই যে 0 তে চলে আসছে একেবারে সাথে, তো 40 240 এবং মাঝামাঝি কত 140 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই ধরনের যে কোনো প্রবলেম আসলে আমরা চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার জন্য। আমাদের বেশ কিছু প্রবলেম এখানে দেওয়া আছে, এগুলো তোমরা চেষ্টা করবা। এবার হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো ইন অ্যাডিশন টু বিং রিপ্রেজেন্টেড বাই an analog signal, information can also be represented by a digital signal. অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে প্রথমে বলেছি, আমরা রিয়েল লাইফে যত মেসেজ আদান প্রদান করি সবগুলো কিন্তু অ্যানালগ সিগন্যালকে পরবর্তীতে ডিজিটালি কনভার্ট করা হয়। অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করা হয় এবং আমি এখান থেকে কথা বলতেছি ফোনে, আমার এই অ্যানালগ সিগন্যালকে মডুলেটরের মাধ্যমে অ্যানালগ থেকে ডিজিটালি কনভার্ট করা হয়। তারপরে ডিজিটাল সিগন্যালটা রিসিভার এন্ডে গিয়ে পাস হয়, যখন পাস হয় তখন আবার অন দ্য ওয়েতে যখন থাকে ওই সিগন্যালটা অ্যানালগ থাকে। তারপর আবার যখন আমরা অ্যানাদার এন্ডের ইউজার সেটা রিসিভ করে, সে অ্যানালগ রিসিভ করার পর অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে মডুলেটরের কাছে দেয়। তারপরে আবার আমরা যখন শুনি অবস্থায় কিন্তু আবার আমরা অ্যানালগটাই শুনি। তার মানে রিয়েল লাইফে যত সিগন্যাল সব কিন্তু অ্যানালগ। আচ্ছা, ফর এক্সাম্পল দিছে A1 can be encoded as a positive voltage and 0 as 0 voltage. এখন আসো আমাদের নতুন একটা শব্দ পেলাম, এনকোড সম্বন্ধে গত লেকচারে আমি বলেছিলাম যে একটা সিগন্যালকে 0 অথবা 1 এ রূপান্তর করা। তার মানে এখানে একটা ইনফরমেশনকে 0 তে এনকোড করা যায়, সেটাকে পজিটিভ ভোল্টেজ বলতেছি। হ্যাঁ, আমাদের যে ভোল্টেজ লেভেলটা যেটা দেখলাম বারবার, এই যে ভোল্টেজ লেভেল যেটা দেখছিলাম, 1 যখন হবে সেটা পজিটিভ ভোল্টেজ লেভেল, আর যখন 0 হবে তখন 0 ভোল্টেজ লেভেল, এটা খেয়াল রাখি। আচ্ছা, a digital signal can have more than 2 levels. একটা ডিজিটাল সিগন্যালে more than 2 levels, দুইটার বেশি লেভেল থাকে। in case we can send more than 1 bit for each level. তো আমরা যে কোনো কারণে in this case এই অবস্থায় we can send more than 1 bit, আমরা একের অধিক বিট সেন্ড করতে পারি ফর each level, প্রত্যেকটা লেভেল থেকে। এটা আমরা ডিটেইলসে যাচ্ছি এখন, তো এই টপিকে আমরা এই জিনিসগুলো দেখব। আচ্ছা, এখানে দেখো one with 2 signal levels and other with 4 signal levels, মানে এই একটা एग्जांपल, একটা দুটো। তো এখানে লেভেল 1 লেভেল 2, এখানে 2 সিগন্যাল লেভেলস বলতেছে, লেভেল 1 লেভেল 2, এটা আমাদের অ্যামপ্লিটিউড, এটা আমাদের সেই টাইম সিকোয়েন্স। আচ্ছা, এখন দেখো ডিজিটাল সিগন্যাল উইথ 2 লেভেলস। তো এখানে এগুলো সব ডিজিটাল আমরা বললাম কি ডিজিটাল সব 0 1 1 0 1 1 0। এই লেভেলটা 0, এই যে লেভেল 2 তে তোমার 1 আছে, 0 তে আবার এখানে চলে আসছে 1, এখানে 1, এখানে 0, এই লেভেল 0 0 1 এভাবে পাস হচ্ছে। এখানে কি হয়েছে দেখো, তার মানে আমাদের একটা সিঙ্গেল বিট, এটা হচ্ছে 8 বিটস ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 1 বিট পার হলো, এটাকে আমরা বলছি বিট পার সেকেন্ড। যে প্রতি সেকেন্ডে কতটা বিট পার হচ্ছে এটাকে আমরা বিপিএস বলে থাকি, বিট পার সেকেন্ড। এটাকে বিট রেট ইজ 8 বিপিএস, মানে 1 সেকেন্ডে 8টা বিট ট্রান্সফার হচ্ছে।
এটা আমরা বিট রেট বলি। আচ্ছা, এরপরে দেখো, তার মানে আচ্ছা এটা কমপ্লিট। এখানে দেখো লেভেল হচ্ছে 4 লেভেল কি, এই লেভেলে এই যে টাইমটুকু, এই টাইমে 2টা বিট ট্রান্সফার হচ্ছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 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 2টা। তার মানে এটা হচ্ছে লেভেল 4টা বিট পেলাম, কয়টা করে, 2টা করে বিট পেলাম। এই ডিজিটাল সিগন্যাল উইথ 4 লেভেলস, 4 লেভেলস বিট 2টা, লেভেল 4 বিট 2টা। আচ্ছা, এটা আমরা একটু দেখলাম। এরপরে দেখো, এখন বলছে ডিজিটাল সিগন্যাল 8 লেভেলস, কয়টা লেভেল আছে, 8 লেভেলস। হাউ মেনি বিটস আর নিডেড পার লেভেল? এটা সলিউশন দিছে লগ 12, তবে 3 বিটই লাগবে, হ্যাঁ, 8টার জন্য। মানে এখানে যদি তোমার 8 লেভেল, তো মানে একটার জন্য 2টা লেভেলের জন্য একটা, 4টার জন্য কয়টা, তোমার 2টা বিট, তাহলে এর ডাবল 8টার জন্য 3টা, এটা খেয়াল রাখে। আচ্ছা, তারপরে 16টার জন্য 4টা। আচ্ছা, এখন তোমার এখানে আরেকটা আমরা হিসাব করব, ডিজিটাল সিগন্যাল 9 লেভেলস, হাউ মেনি বিটস, এটা কি হবে? এখন ওই সেই log to 9 হিসাব হচ্ছে আমাদের, এটা log to n, তো log to 9 মানে 3.14, কিন্তু ডিজিটালি তো 3.14, এটা ইজ নট পসিবল। ডিজিটাল হচ্ছে একেবারে আপনার তোমার কনক্রিট জিনিস, আইদার 1 আর 0, এই দুইটার একটা, এর বেশি সে নিবে না, এই ধরনের ফ্র্যাকশন কোনো ভ্যালু এখানে নাই। তো যেহেতু 3.14, তাহলে এটার জন্য আমাদের বিট লাগবে 4 বিটস, ঠিক আছে। ফর এক্সাম্পল 4 বিটস ক্যান বি রিপ্রেজেন্ট 1 লেভেল। আচ্ছা, তো এটা হলো বলছে এটা রিয়েলিস্টিক না, বাস্তবধর্মী। দ্য নাম্বার অফ বিটস সেন্ট পার লেভেল নিডস টু বি অ্যান ইন্টিজার অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার অফ 2, যেহেতু পাওয়ার 2, তো 4 বিট লাগবে। আচ্ছা, আচ্ছা, বিট রেট অ্যান্ড বিট ইন্টারভেল। তো আমরা বিট রেটের কথা একটু জেনে আসলাম যে 1 সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সফার হচ্ছে, তাই না? তো এখানে দেখো, বিট ইন্টারভেল হচ্ছে ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু সেন্ড ওয়ান সিঙ্গেল বিট। এটা বিট ইন্টারভেল ইজ দ্য টাইম রিকোয়ার্ড, একটা টাইমের প্রয়োজন হচ্ছে টু সেন্ড ওয়ান সিঙ্গেল বিট, একটা সিঙ্গেল বিট ট্রান্সফার করতে কতটুকু সময় লাগছে, এটা আমাদের বিট ইন্টারভেল। তার মানে এই যে এটা আমাদের বিট ইন্টারভেল, এই একটা বিট ট্রান্সফার হতে কতটুকু সময় লাগছে, এটা আমাদের হচ্ছে বিট ইন্টারভেল, খেয়াল রেখো। দ্বিতীয় হচ্ছে বিট রেট is the number of bit intervals। এখন বলছে বিট ইন্টারভেলস, নাম্বার অফ বিট ইন্টারভেলস, এখানে বলছে কি যে ওয়ান সিঙ্গেল বিট ট্রান্সফার হতে কতটুকু সময়ের প্রয়োজন, আর এখানে বলছে কি যে এই যে নাম্বার অফ বিট ইন্টারভেলস, তার মানে বিট ইন্টারভেল 5টা, 6টা, 7টা, 8টা থাকতে পারে পার সেকেন্ড। পার সেকেন্ডে বিট ইন্টারভেলটা কত? আচ্ছা, ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ বিট পার সেকেন্ড। তার মানে এইটা যদি ধরি, আমরা বিট ইন্টারভেল ধরলাম কি, একটা বিট ট্রান্সফার হওয়ার জন্য কতটুকু সময় লাগছে, তার মানে এটা একটা বিট ইন্টারভেল, এটা একটা বিট ইন্টারভেল, এটা একটা বিট ইন্টারভেল, এটা একটা বিট ইন্টারভেল, তার মানে এখানে 8টা বিট ইন্টারভেল আছে। এখন আমরা বলছি যে নাম্বার অফ বিট ইন্টারভেলস ইজ ট্রান্সফারিং পার সেকেন্ড, যে পার সেকেন্ডে নাম্বার অফ বিট ইন্টারভেল ট্রান্সফার হচ্ছে, মানে হাউ মেনি নাম্বার অফ বিট ইন্টারভেলস আর ট্রান্সফারিং পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে নাম্বার অফ বিট ইন্টারভেল ট্রান্সফার হচ্ছে কতগুলা, সেটা হচ্ছে আমাদের বিট রেট। তো সহজ কথাই যে পার সেকেন্ডে কি পরিমাণ বিট ট্রান্সফার হচ্ছে, হাউ মেনি বিটস আর ট্রান্সফার পার সেকেন্ড। আচ্ছা, এটা আর কি আমি বলছি যে বিট ইজ দ্য নাম্বার অফ বিট ইন্টারভেলস পার সেকেন্ড, নাম্বার অফ বিট ইন্টারভেলস পার সেকেন্ড, যে পার সেকেন্ডে কতগুলা বিট ইন্টারভেল তোমার ট্রান্সফার হচ্ছে, এটা আর কি। তো যাই হোক, তাহলে বিট রেট, বিট ইন্টারভেল আমরা এটা বুঝলাম। যে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে assume ধরে নিলাম we need to download text document at the rate of 100 pages per minute, মানে তার পার মিনিটে সে 100 পেজ ডাউনলোড করতে পারে। what is the required bit rate of the channel, ওই চ্যানেলের বিট রেটটা কত, মানে পার সেকেন্ডে সে কতগুলা ডেটা ট্রান্সফার করতে পারে, পার সেকেন্ডে কতগুলা বিট ট্রান্সফার করতে পারে। বিট রেট মানে হচ্ছে এটা, তো বিট ইন্টারভেলটা বলতেছে টোটাল নাম্বার অফ বিট ইন্টারভেল। এখন আমরা এখানে ধরছে যে এ পেজ ইজ অ্যান এভারেজ অফ 24 লাইনস, এটা ধরে নিল যে একটা পেজে এতটা লাইন থাকে উইথ 80 ক্যারেক্টারস, তাই না? তাহলে
24টা লাইন, প্রত্যেক লাইনে 80টা ক্যারেক্টার, তাই না? তাহলে 24 গুণ 80, তাহলে ক্যারেক্টার পেলাম আমরা ইন ইচ লাইন। এখন এই ক্যারেক্টারটা বিটে করতে হবে। তাহলে ওয়ান ক্যারেক্টার বলছে যে assume that one character requires 8 বিট, একটা ক্যারেক্টার জন্য 8 বিট প্রয়োজন। তাহলে এটার সাথে আরো 8 গুণ, তো এইভাবে 100 গুণ 24 গুণ 80 গুণ 8, তো এত বিপিএস, এত বিট পার সেকেন্ড সে এত বিট পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারে, তাই না? অথবা টোটাল নাম্বার অফ বিট ইন্টারভ্যাল হচ্ছে তার এত, ঠিক আছে? এত এমবিপিএস ক্যালকুলেট করছে। আচ্ছা, এইটা নাম্বার 4 সেম ধরনের একটা ক্যালকুলেশন, তোমরা এটা দেখবা। হ্যাঁ, আচ্ছা, এই বিট রেট অফ ভিডিও, এটা আর সেম ধরনের ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখবা। এন্ড থ্যাংক ইউ, তোমাদের এই লেকচারে অনেক সময় নিয়ে নিয়েছি আর কি। আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক। আজকে আমরা এখানে শেষ করতেছি এটা।